প্রচারণায় সরব প্রার্থীরা, উচ্ছ্বসিত ভোটাররা, ঢাবিতে ডাকসু ভোটের উত্তাপ, করা নজরদারিতে প্রশাসন। তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে সিদ্ধান্ত, সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে রিভিউ শুনানি বুধবার। 9 জঙ্গি সহ 700 জনের বেশি কয়েদি পলাতক, জানালেন কারা মহাপরিদর্শক। অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে টেকনিক্যাল মোড়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, বনানীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ। এবং মুসলিম বিশ্বকে ঐক্যের ডাক ইরান ও সৌদি আরবের। নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেটে হামলা ভাঙচুর, কয়েকজন আটক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ দুপুর 3টা সংবাদে, সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। এবারে চলে যাচ্ছে বিস্তারিত খবরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জমে উঠেছে ডাকসু নির্বাচনের প্রস্তুতি। ক্যাম্পাস জুড়ে বইছে নির্বাচনী হাওয়া, আড্ডা টেবিলে চলছে আলোচনা সমীকরণ। আজ থেকে শুরু হয়েছে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার। প্রার্থীরা সকাল থেকে ব্যস্ত সময় পার করছেন, ভোটারদের সঙ্গে জানাচ্ছেন প্রতিশ্রুতি আর প্রত্যাশার কথা। অন্যদিকে নির্বাচনী আচরণবিধি মানতে কড়া নজরদারিতে রয়েছে প্রশাসন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সিফাত আল ফাহিম ও মোহাম্মদ রেদওয়ানের পাঠানো তথ্যচিত্র নিয়ে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জুড়ে বইছে ডাকসু নির্বাচনের হাওয়া। টিএসসি থেকে কলা ভবন, কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে কার্জন হল, সর্বত্র আলোচনা এখন নির্বাচনী সমীকরণ ঘিরে। আড্ডার টেবিলে চায়ের কাপে ঝড় তুলছে ছাত্র রাজনীতির নানা গল্প। স্লোগানে মুখরিত হচ্ছে ক্যাম্পাস। মঙ্গলবার থেকে নির্বাচনের প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার শুরু হচ্ছে। সকাল থেকে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোটারও প্রার্থীদের কাছে যেয়ে জানাচ্ছেন তাদের প্রত্যাশার কথা। শুধু তাই নয়, প্রার্থীরাও একে অপরকেও জানাচ্ছেন শুভকামনা। এর আগে সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, একই সঙ্গে নির্বাচনে অংশ নেয়া 21 প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করা হয়েছে। গুরুতর কোনো আচরণবিধির লঙ্ঘন এখন পর্যন্ত হয়নি। এমনটি যেন ভবিষ্যতে না হয় তা নিশ্চিত করতে চিফ রিটার্নিং অফিসার ও তার টিম কাজ করছে। অসমতা বা বৈষম্য দেখা দিলে এবং তা লিখিত দিলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যেসব শিক্ষার্থী ভোটার তালিকায় নিজেদের ছবি গোপন রাখতে চান তাদের আগামী 27 আগস্টের মধ্যে চিফ রিটার্নিং অফিসারের কাছে লিখিত আবেদন জমা দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। ডাকসু ও হল সংসদ নির্বাচন 2025-এর চূড়ান্ত ভোটার তালিকা পূর্বে সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিল। শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে এখন তা সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে। তবে সংশ্লিষ্ট হল ও প্রশাসনিক দফতরের জন্য তালিকাটি উন্মুক্ত থাকবে। এদিকে বাতিল হওয়া মনোনয়নপত্রগুলোর বিরুদ্ধে দাখিল করা আপিলের পর পুনরায় যাচাই বাছাই শেষে সংশ্লিষ্ট প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এর আগে নির্বাচনী আচরণবিধিতে বলা হয়েছে 26 আগস্ট থেকে 7 সেপ্টেম্বর রাত 11টা পর্যন্ত প্রার্থীরা ব্যক্তি বা সংগঠনের ব্যানারে হলে কিংবা ক্যাম্পাসে প্রচার চালাতে পারবেন। তবে এই সময়ের মধ্যে কোনো ধরনের সামাজিক, আর্থিক বা সেবামূলক কার্যক্রম, মজলিস বা ধর্মীয় আয়োজন এবং ধর্মীয় স্থানে প্রচার নিষিদ্ধ থাকবে। এসব কর্মকাণ্ড নির্বাচনী আচরণবিধির ধারা 17 অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে 38তম ডাকসু নির্বাচন। ডাকসু নির্বাচনের সবশেষ আপডেট জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার মোহাম্মদ রেদওয়ান। দর্শক, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কেন্দ্রীয় ডাকসুর যে ভবনটি রয়েছে ঠিক তার সামনে। আপনারা জানেন, আজকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ডাকসু নির্বাচনের প্রচারণা। যদিও সকাল থেকে যে সকল ডাকসুতে যে সকল প্রার্থীরা, যে সকল প্যানেলরা নির্বাচনী প্রচারণায় অংশ
শুরু করার কথা ছিল, অংশগ্রহণ করার কথা ছিল, সেটি কিন্তু রিটার্নিং কর্মকর্তাদের সাথে একটি জরুরি মিটিংয়ের কারণে, বৈঠকের কারণে আর সম্ভব হয়নি। সকাল 11টায় সিনেট ভবনে যে সকল ডাকসুতে ভিপি প্রার্থী, জিএস প্রার্থী, এজিএস প্রার্থী রয়েছেন তাদের নিয়ে একটি জরুরি বৈঠক ডাকা হয়েছিল। সেই বৈঠকে তারা সবাই উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সংসদ এবং হল সংসদ সহ ভিপি, জিএস, এজিএস প্রার্থীরা। সেখানে তাদেরকে জরুরি কিছু বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর জসিম খানের সভাপতিত্বে যে মিটিংটি হয়েছে সেই মিটিংয়ে সেখানে কয়েকটি বিষয় ভিপি প্রার্থী, জিএস প্রার্থী, এজিএস প্রার্থীদের নির্দেশনা দেওয়া হয়েছে উপস্থিতির উপরে। সেই নির্দেশনাগুলো ছিল যে বিশেষ করে এই নির্বাচনকে কেন্দ্র করে কিভাবে তারা প্রচার প্রচারণা চালাবেন এবং সেই প্রচার প্রচারণার বিধিমালা কী হবে, আচরণবিধি কী হবে, সেগুলো সেখানে আলোচনা রাখা হয়েছে। সেখানে সবচাইতে যেই বিষয়টি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উপস্থাপন করা হয়েছে যে নিরাপত্তার ইস্যুটিকে সেখানে বড় করে দেখা হয়েছে। মিটিং শেষে, বৈঠকটি শেষে রিটার্নিং কর্মকর্তাদের সাথে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান তিনি গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন। তিনি সেখানে ভোট কেন্দ্রের বিষয়ে অভিযোগ তুলেছেন এবং অন্যান্য ছাত্র সংগঠনদের কয়েকটা কথা বলেছেন। কেউ এখনও আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেনি, হয়তো দুপুরের পর থেকে তারা তাদের যে স্ব প্যানেলগুলো রয়েছে সেই স্ব প্যানেলে তারা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবে। দর্শক, এই ছিল আমার কাছে ডাকসু নির্বাচনের সর্বশেষ তথ্য। ডাকসু নির্বাচনের সবশেষ আপডেট জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এতক্ষণ যুক্ত ছিলেন রিপোর্টার মোহাম্মদ রেদওয়ান। দর্শক, ডাকসু নির্বাচন নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রতিনিধি ফেরদৌস রহমান। ফেরদৌস, আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। ফেরদৌস, যেমনটা আমরা প্রতিবেদনে দেখছিলাম, আজ থেকে ডাকসু নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে এবং প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন, একে অন্যকে শুভকামনা জানাচ্ছেন এবং যা দেখলাম যে ভোটাররা নিজ থেকে গিয়ে প্রার্থীদের সঙ্গে তাদের নিজেদের প্রত্যাশা তুলে ধরছে। আপনার কি মনে হয়, রাজনীতিতে এটি কি নতুন কোনো বার্তা বয়ে আনতে পারে? নিশ্চিতভাবে এটি একটি নতুন বার্তা বয়ে আনবে। কেননা বলতে গেলে গত রেজিমে বা গত 15 থেকে 17টি বছরে আমরা তেমন রকমের কোনো স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন দেখিনি খুব একটা। এমন দেখা গিয়েছে কোনো ইউনিয়ন পরিষদের নির্বাচনেও সেখানে কারচুপির ঘটনা আমরা জানতে পেরেছি। কিন্তু এই যে ডাকসু নির্বাচন বা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, এটি মূলত গত 17টি বছরের পর প্রথম একটি নির্বাচন যেটি এখন পর্যন্ত আমরা ধারণা করছি নিরপেক্ষ বা স্বচ্ছ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এটি রাজনীতিতে একটি নতুন বার্তা বয়ে আনবে। আচ্ছা, ডাকসু নির্বাচন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেমন উত্তাপ উচ্ছ্বাস আমরা দেখছি, ভবিষ্যতে কি নতুন নেতৃত্ব গঠনে ইতিবাচক কোনো প্রভাব ফেলবে, কি মনে হয় আপনার? আমি মনে করি এটি ইতিবাচক প্রভাব ফেলবে। কারণ দেখুন, এটি একটি স্টুডেন্ট ইউনিয়ন, একটা বিশ্ববিদ্যালয়, একটা ছাত্র সংসদ, কিন্তু এটার পলিটিক্যাল ভ্যালুস কিন্তু যত বা যেমন ছিল, মানে প্রথম থেকেই এটি কিন্তু আপনার জাতীয় রাজনীতিতে একটা ব্যাপক প্রভাব ফেলে। যার কারণে এখান থেকে যারা দেখা যায় ভিপি হয় বা যারা সাধারণ সম্পাদক হয়, আমি বলছি যে সাধারণ সম্পাদক, সহসাধারণ সম্পাদক বা আপনার সহসভাপতি হয় ভিপি, জিএস, এজিএস, পরবর্তীতে তারা দেখা যায় যে জাতীয় রাজনীতিতে তাদের একটা ব্যাপক আমরা উপস্থিতি লক্ষ্য করি। আপনি 19 সালের যদি ডাকসু দেখেন, সেখানে ভিপি হয়েছিল নুরুল হক নূর। সে পরবর্তীতে একটি দলের প্রধান, এখন সে গণ অধিকার পরিষদের একজন নেতা। এরপর আপনি যদি 90-এর দেখেন, এরপর আপনি মাহমুদুর রহমান মান্নার কথা জানেন, যিনি পরপর 2বার ভিপি হয়েছেন, তিনি এখন নাগরিক ঐক্যের প্রধান। এই মুজাহিদুল ইসলাম সেলিমের কথা জানেন। সো সার্বিক দিক বিবেচনায় যেহেতু এই যে ডাকসুর মাধ্যমে একটা বড় একটা নেতৃত্ব তৈরি হয় এবং তারা ভবিষ্যতে জাতীয় রাজনীতিতে একটা বড় রকমের প্রভাব ফেলে, যেটি আমরা দেখে আসছি এবং আমি বিশ্বাস করি এই ধারাটা আসলে অব্যাহত থাকবে। ফেরদৌস খুব সুন্দর করে বোঝাচ্ছিলেন এবং আপনার কাছে আবার জানতে চাইবো যে প্রার্থীদের প্রচার ও আচরণবিধি কতটা নিশ্চিত করা গেলে এই নির্বাচনকে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে করা যাবে? দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসাবে এটা আমাদের জন্য কিছুটা আসলে হতাশাজনক।
কারণ আচরণবিধি লঙ্ঘনের যে আপনার ইটা দেওয়া হয়েছে খসড়া বা আমাদের কাছে যে তালিকা দেওয়া হয়েছে নির্বাচন কমিশন কর্তৃক, সেখানে তার স্পষ্টভাবে বলেছে কেউ যদি আচরণবিধি লঙ্ঘন করে তার ব্যাপারে যদি অভিযোগ দেওয়া হয় তাহলে তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বা তাকে শাস্তির আওতায় আনা হবে। এবং সেখানে আরও একটি কথা বলা হয়েছে যে নির্বাচন কমিশন স্বপ্রণোদিত হয়েও কোনো অভিযোগ করতে পারে বা সেটি করতে পারবে তারা। কিন্তু আমরা দেখেছি যে আসলে আচরণবিধি পরিপূর্ণভাবে মানা হচ্ছে না। অধিকাংশ ছাত্র সংগঠনগুলোর নেতারাই যারা প্যানেলে আছেন তারা আচরণবিধি মানছেন না এবং এটি নিয়ে বারবার নিউজ হচ্ছে, তা সত্ত্বেও তারা মানছেন না। আবার নির্বাচন কমিশনও এক্ষেত্রে আমরা তাদেরকে কিছুটা নিশ্চুপ পেয়েছি। সুতরাং এক্ষেত্রে আমি মনে করি যদি আচরণবিধি সঠিকভাবে মানা যায় তাহলে নির্বাচনটা আরও বেশি স্বচ্ছ হবে। বিশেষ করে অনলাইন কেন্দ্রিক যে একটা অন্য প্রার্থীর সম্পর্কে আপনার মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো বা তাকে নিয়ে মিথ্যা প্রচারণা করা, সেটি মূলত আচরণবিধি লঙ্ঘনের একটা বড় বিষয়। এবং যার কারণে দেখা যাচ্ছে যে কোনো প্রার্থী আসলে তার একটা ব্যাপক ফেস রয়েছে, তার একটা ইমেজ রয়েছে, কিন্তু তার ব্যাপারে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, যেটা আসলে খুব বাজে রকমের আচরণবিধি লঙ্ঘন হচ্ছে। এর কারণে শিক্ষার্থীরা আসলে বিভ্রান্ত হচ্ছে, বিভ্রান্তিতে পড়তেছে যারা আসলে আমরা কাকে আসলে সৎ, দক্ষ, যোগ্য বা একজন সাংগঠনিক মানুষ হিসেবে নির্বাচিত করব। সুতরাং আমি মনে করি আচরণবিধি আসলে পরিপূর্ণভাবে যদি আমরা বাস্তবায়ন করতে পারি, আমরা বলতে নির্বাচন কমিশন যদি বাস্তবায়ন করতে পারে, তাহলে খুব সম্ভবত এটি খুবই স্বচ্ছ এবং নিরপেক্ষ একটি নির্বাচন হবে। ফেরদৌস, বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ডাকসু নির্বাচনের ফলাফল এবং নেতৃত্ব কতটা প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন? না, এটা তো আসলে বরাবরই ফেলে আসছে। আমি যেটা বললাম যে ধরেন আমরা বলতে গেলে আওয়ামী রেজিমে আমরা বলতে বিরোধী দল বলতে আমরা বুঝতাম হচ্ছে বিএনপি এবং জামাত, কিন্তু এখন আমরা পরবর্তীতে যখন ডাকসু নির্বাচন হলো, গণ অধিকার পরিষদ হইল, মানে আপনার নুরুল হক নূর তার নেতৃত্বে যখন গণ অধিকার পরিষদ হইল, তখন আমরা দেখলাম যে আওয়ামী লীগের বিরুদ্ধে আরও একটি দল তৈরি হলো, সেটা হচ্ছে নুরুল হক নূরের গণ অধিকার পরিষদ। আমরা ওই সময়ে আপনার চরমুনায়ের যে একটা দল আছে সে সম্পর্কেও জানতাম, কিন্তু মানে ব্যাপক বিবেচনায় এই যে নতুন করে একটি দল তৈরি হচ্ছে, একজন নেতৃত্ব আসছে, এই নেতৃত্বে যিনি আসছেন সে কখনো কখনো দেখা যাচ্ছে সরকারের বিরোধিতা করছে, আবার কখনো কখনো সরকারের পৃষ্ঠপোষক হয়ে উঠছে। সুতরাং সার্বিক বিবেচনায় এটি আসলে আপনার জাতীয় রাজনীতিতে ব্যাপক প্রভাব বিগত দিনেও ফেলে এসেছে এবং আগামী দিনেও এই প্রভাব আসলে ফেলতেই থাকবে, এটা আমার বিশ্বাস। একই সাথে ধরেন ডাকসু নির্বাচনে যে প্যানেলগুলো দেওয়া হয়েছে, অধিকাংশ প্যানেল কিন্তু আপনার কোনো না কোনো রাজনৈতিক যে সংগঠনগুলো আছে, রাজনৈতিক যে দলগুলো আছে, তাদের যারা ছাত্র সংগঠনগুলো আছে সেই ছাত্র সংগঠনের প্যানেল। যেমন এখানে আমরা শিবিরের প্যানেল দেখছি, আমরা ছাত্র দলের প্যানেল দেখছি, আমরা ছাত্র অধিকার পরিষদের প্যানেল দেখছি, আমরা এনসিপির যে হচ্ছে আপনার যদিও তারা লেজুর বৃত্তি কথা বলছে না, এরপরেও আমরা গণতান্ত্রিক ছাত্র সংসদের প্যানেল দেখছি। সুতরাং তারা যদি এই ডাকসু নির্বাচনে জয়ী হয় বা সেখান থেকে ভিপি সাধারণ সম্পাদক হয়, স্বাভাবিকভাবেই তাদের যে মাদার পার্টি আছে সেখানে তাদের একটা ব্যাপক জায়গা তৈরি হবে, একটা সমর্থন তৈরি হবে এবং এই বিবেচনায় তারাও কিন্তু জাতীয় রাজনীতিতে আপনার ব্যাপক প্রভাব ফেলবে বলে আমি মনে করছি। একদমই তাই, এবং আমাদেরও সবার প্রত্যাশা থাকবে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য ডাকসু নির্বাচনের। ধন্যবাদ ফেরদৌস আপনাকে। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম ডাকসু নির্বাচন নিয়ে জাগো নিউজের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রতিনিধি ফেরদৌস রহমানের সঙ্গে। এবার চলে যাচ্ছি অন্যান্য সংবাদে। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আসনের সীমানা পুনর্নির্ধারণে খসড়া প্রস্তাবের উপর ঢাকা অঞ্চলের আপত্তি পরামর্শ শুনছে নির্বাচন কমিশন। মঙ্গলবার সকালে নির্বাচন ভবনে শুরু হওয়া এই শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন, 4 নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত রয়েছেন। শুনানির সময় দাবি আপত্তিকারী বা আবেদনকারীর কৌশলী নির্ধারিত স্থানে দাঁড়িয়ে নিজেদের যুক্তি তুলে ধরছেন। এদিন ঢাকা অঞ্চলের 28টি আসনের প্রস্তাবিত সীমানা নিয়ে 3 শতাধিক আবেদন রয়েছে। এর মধ্যে পক্ষে বিপক্ষে উভয় ক্ষেত্রে একাধিক আবেদন থাকলেও একটি আসনে পক্ষে 1 জন এবং বিপক্ষে 1 জনের কথা বলার সুযোগ রয়েছে। এদিকে গাজীপুর 6 আসন বৃদ্ধি হওয়ায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাতে নির্বাচন কমিশনের সামনে আনন্দ মিছিল করে স্থানীয়রা। আমরা চাই যে যেহেতু ভোটার ওই জায়গায় অনেক বেশি, প্রায় 6 লাখের মতো ভোটার, এজন্য এই নতুন আসনের জন্য আজকে আমাদের নির্বাচন কমিশন অফিসের সামনে আজকের এই অবস্থা। না আমরা চাচ্ছি যে গাজীপুর তো একটা আসন, এখন যেহেতু সরকার
বলছে 2টা করার জন্য, এবং আমাদের এখানে ভোটও বেশি, টঙ্গীতে প্রায় 6 লাখের মতো ভোট। আমার হিসাবে টঙ্গীর লোকগুলি যেহেতু এদিকে সুযোগ সুবিধা পায়, একজন এমপি দরকার টঙ্গীতে, এই জন্য আমরা মানে গাজীপুর 2 পাশাপাশি গাজীপুর 6 চাচ্ছি আর কি। আসন বাড়ানোর পক্ষে আমি, কিন্তু আমি কয়টা আসনের পক্ষে বলবো? আমি একটা আসনের পক্ষে বলতে গেলে আরেকটা আসন আমার রিলেটস হয়, কারণ একটা আসনের ভূখণ্ডগত ভাবে আরেকটা আসনের সাথে সম্পৃক্ত। সেই জায়গা থেকে আমি একটা আসনে 2 এর প্রতিনিধিত্ব করছি, আবার 3কে নিয়ে আমার কথা বলতে হচ্ছে, কারণ যেই 3টা ইউনিয়ন 2008 সালের পূর্ববর্তী মুহূর্তে আপনার এই 2 আসনের সাথে সম্পৃক্ত ছিল, এবং 2000 এই বর্তমানে এসে আর এর পরবর্তী সময়ে এই 3টা ইউনিয়ন শ্রীপুর গাজীপুর 3 আসনের সাথে সম্পৃক্ত করা হয়েছে। এখানকার প্রত্যেকটি জনগণ তাদের প্রশাসনিক চলাফেরা, তাদের শিক্ষাগত ব্যাপার সেবা, তাদের চিকিৎসা সেবা, সমগ্র কিছু তাদের গাজীপুর 2 সদর কেন্দ্রিক। তাহলে কেন তাদের এই ধরনের চলাচলের ব্যাঘাত ঘটা, এডুকেশনাল সেক্টর ব্যাঘাত ঘটা, চিকিৎসা সেবা ব্যাঘাত ঘটার জন্য উল্টো তারা 35 কেন তারা? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে বিএনপি, জামায়াত ইসলামী সুশাসনের জন্য নাগরিক সুজন সহ আরও কয়েকটি আবেদনের উপর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে রিভিউ শুনানি ফের বুধবার হবে। মঙ্গলবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 সদস্যের আপিল বেঞ্চে শুনানি শুরু হলে আগামীকাল বুধবার পর্যন্ত মুলতবি করা হয়। এদিন শুনানির শুরুতে আইনজীবী শিশির মনির বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পক্ষে যেসব বিচারপতি রায় দেন তারা সবাই পরে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান। এর আগে বৃহস্পতিবার দ্রুততম সময়ের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রিভিউয়ের শুনানি করতে আপিল বিভাগের সব রাজনৈতিক দলের পক্ষে আবেদন করা হয়। ওই সময় প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 সদস্যের আপিল বেঞ্চে এই আবেদন করেন আইনজীবী শিশির মনির। এদিন এই বিষয়ে শুনানির দিন ধার্য করেন আপিল বিভাগ। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে গাবতলী ও টেকনিক্যাল মোড় অবরোধ করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তারা। মঙ্গলবার বেলা 11টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা সড়কে এসে অবস্থান নেন। এ সময় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়, ফলে দীর্ঘ যানজট দেখা দেয়। শিক্ষার্থীরা গেল 2 দিন ক্যাম্পাসের সামনে মানববন্ধন করেছে, কিন্তু কোনো ফল না পেয়ে সড়কে অবস্থান নিতে বাধ্য হয়েছেন বলে জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। 1 ঘন্টা সড়কে অবস্থানের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশ্বাসে সড়ক থেকে সরে যান শিক্ষার্থীরা। আজকে আমরা নিজস্ব ক্যাম্পাস, আমাদের স্থায়ী ক্যাম্পাস আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য দাবি 5.57 একর জমি আমাদেরকে দেওয়ার জন্য সেই দাবিতে আমরা নেমেছি। সেটাই বলতে চাই যে এদের ভোগান্তির কারণ আমরা না, যারা আমাদের এতদিন সাধারণ কথায় বলেনি তারাই হচ্ছে, তারা যেন তাদের কাছে জবাব চায় কেন আমাদের নিয়ে এইভাবে ছলচাতুরি করেছে। বাংলাদেশে এর মধ্যে একটা মানে উপায় আছে, এরকম রাস্তা বন্ধ করে না হলে তো কেউ মানে না। আধা ঘন্টা যাবত রাস্তায় বসা, কোনো গাড়ি চলতেছে না, সব অবস্থা খুবই খারাপ অবস্থা। এই জ্যামটা আসাদ গেট কোন দিকে ঠেকছে বলেন। আমি আসছি ওই যে মিরপুর 10 থেকে যাবো এই গাবতলীর দিকে। এটা ঠিক না তো, এগুলো ঠিক না। প্রত্যেকটা সেক্টরেই মনে করেন সাধারণ জনগণের হেনস্থা, এটা কি ঠিক? ওনাদের দাবি দেওয়া আছে প্রধান উপদেষ্টার কাছে যাক। বকেয়া বেতনের দাবিতে রাজধানীর বনানীতে চেয়ারম্যান বাড়ি সড়ক অবরুদ্ধ করে রেখেছেন মাসুদ অ্যাপারেলস গার্মেন্টস নামের প্রতিষ্ঠানের শ্রমিকরা। মঙ্গলবার সকাল 10:30 নাগাদ মাসুদ অ্যাপারেলস গার্মেন্টস প্রতিষ্ঠানের শ্রমিকরা সড়কে অবস্থান নেন। বনানী থানার ওসি মেহেদী হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। মেহেদী হাসান বলেন, বকেয়া বেতনের দাবিতে মাসুদ অ্যাপারেলস গার্মেন্টস কর্মীরা সকাল 10:30 নাগাদ বনানী চেয়ারম্যান সড়ক অবরোধ করে আউটগোয়িংয়ে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। জানা গেছে, মাসুদ অ্যাপারেলস গার্মেন্টসের কর্মীরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধের ফলে মহাখালী থেকে বনানী পর্যন্ত তীব্র যানজট দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ। এখনো 9 জঙ্গি সহ 7 শতাধিক কয়েদি পলাতক রয়েছে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহির হোসেন।
মঙ্গলবার কারা অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। কারা মহাপরিদর্শক বলেন, 2024 সালের 5 আগস্টের পর 2002 শতাধিকের অধিক পলাতকের মধ্যে এখনও 700 জনের বেশি পলাতক রয়েছেন। এর মধ্যে 9 জন জঙ্গি আছেন। ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন বলেন, লুট হওয়া 28টি অস্ত্র উদ্ধারে কাজ করা হচ্ছে। অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে কারা অধিদপ্তর কঠোর অবস্থানে রয়েছে জানিয়ে তিনি বলেন, বন্দীদের উৎপাদমুখী করতে উদ্যোগ নেওয়া হয়েছে। বন্দী সহায়ক পরিবেশ ফিরিয়ে আনতে কাজ করা হচ্ছে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনায় কয়েকজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিউ ইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনসুলেট এই তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার জুলাই আগস্ট গণ অভ্যুত্থান দিবসের প্রথম বার্ষিকী উপলক্ষে নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট অফিস আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম। প্রবাসী বাংলাদেশের শিক্ষার্থী ও কমিউনিটির 1.5 শতাধিক অতিথি এতে অংশ নেন। নিরাপত্তার স্বার্থে আগেভাগেই কনসুলেটের অনুরোধে সেখানে পুলিশ মোতায়েন ছিল। বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে দুষ্কৃতিকারীদের ছত্রভঙ্গ করে এবং কয়েকজনকে আটক করে। গাজা ইসরায়েলি গণহত্যা ঠেকাতে মুসলিম বিশ্বকে ঐক্যের ডাক দিয়েছে ইরান ও সৌদি আরব। জেদ্দায় মুসলিম দেশগুলোর সহযোগিতা সংস্থা ওআইসি আলোচনার আগে পার্শ্ব বৈঠকে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বললেন, মুসলিম বিশ্বকে এগোতে হবে একসঙ্গে। সৌদি আরবের জেদ্দায় ওআইসি জরুরি বৈঠকের আলোচনার ফাঁকে সাক্ষাৎ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান। এ সময় তারা বলেন, গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধে মুসলিম দেশগুলোকে সমন্বিত উদ্যোগ নিতে হবে। গাজায় নিশ্চিত করতে হবে মানবিক সহায়তা। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ফিলিস্তিনি ভূখণ্ডে সম্প্রসারণের জন্য ইসরায়েলের বিপজ্জনক প্রকল্প রুখতে মুসলিম বিশ্বের ঐক্য অত্যন্ত জরুরি। এছাড়া ইরান সৌদি সম্পর্কের উন্নয়ন, রাজনৈতিক, অর্থনৈতিক ও আঞ্চলিক সহযোগিতা জোরদার নিয়েও আলোচনা হয়। কূটনৈতিক মহল বলছে, দুই প্রতিদ্বন্দ্বী শক্তি একসঙ্গে এগোলে পশ্চিম এশিয়ায় নতুন স্থিতি তৈরি হতে পারে, যা সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা ও অনধিকার হস্তক্ষেপ না করার নীতির উপর দাঁড়িয়ে থাকবে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজনের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন 18 কোটি টাকার বাজেট তৈরি করে সহযোগিতা চেয়েছিল সরকারের কাছে। এর মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদ আলাদা আলাদাভাবে 5 কোটি করে মোট 10 কোটি টাকা দিচ্ছে বাফুফেকে। এই 10 কোটি টাকা পেয়ে বাফুফে 4 বছর পর শুরু করতে যাচ্ছে জাতীয় চ্যাম্পিয়নশিপ। বাজেটের বাকি 8 কোটি টাকা বাফুফেই যোগান দেবে। সিনিয়র জাতীয় চ্যাম্পিয়নশিপের পাশাপাশি বাফুফে ছেলেদের অনূর্ধ্ব 17 ও মেয়েদের অনূর্ধ্ব 15 জাতীয় চ্যাম্পিয়নশিপও আয়োজন করবে। 30 আগস্ট মুন্সিগঞ্জে স্বাগতিক জেলা ও জামালপুরের ম্যাচ দিয়ে শুরু হবে জাতীয় চ্যাম্পিয়নশিপ। দেশের সবচেয়ে বড় এই ফুটবল আয়োজনে অংশ নিচ্ছে 64টি জেলা দল। 8টি জোনে বিভক্ত করা হয়েছে জেলাগুলোকে। টুর্নামেন্টের প্রথম 2 রাউন্ড হবে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে। শীর্ষ 16 দল নিয়ে শুরু হবে নকআউট পর্ব। ঢাকা জাতীয় স্টেডিয়ামে হবে ফাইনাল। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রচারণায় সরব প্রার্থীরা, উচ্ছ্বসিত ভোটাররা, ঢাবিতে ডাকসু ভোটের উত্তাপ, কড়া নজরদারিতে প্রশাসন। তত্ত্বাবধায়ক সরকার বিষয় সিদ্ধান্ত, সংবিধানের 13শ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে রিভিউ শুনানি বুধবার। 9 জঙ্গি সহ 700 জনের বেশি কয়েদি পলাতক, জানালেন কারা মহাপরিদর্শক। অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে টেকনিক্যাল মোড়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, বনানীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ।
এবং মুসলিম বিশ্বকে ঐক্যের ডাক ইরান ও সৌদি আরবের। নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেটে হামলা ভাঙচুর, কয়েকজন আটক। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর বিকেল 5টায় দেখবেন দেশজুড়ে সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।